ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে দেশজুড়ে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি। চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীদের কোরিয়ান ইপিজেড পরিদর্শন। এবং বিগত সরকারের ভারত নির্ভরতায় সমাধান হয়নি তিস্তার, মতামত বিশ্লেষকদের। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। জানাবো বিস্তারিত। নিজেদের ভূমিতে ইসরায়েলের নির্বিচার হত্যার শিকার ফিলিস্তিনের নাগরিকরা। গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশেই অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মার্চ ফর প্যালেস্টাইনের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। 1917 সালের বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ফিলিস্তিনের মানচিত্র পাল্টে দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেয় সে সময়ের ব্রিটিশ সরকার। ফিলিস্তিনের ভূমিতে নিজেদের অস্তিত্ব রক্ষার সুযোগ পাওয়া ইসরায়েলিরা আজ নির্বিচারে গণহত্যা চালাচ্ছে সেই ফিলিস্তিনের নাগরিকদের ওপর। নির্বিচারে হত্যা করছে শিশুদের, নারী, পুরুষ সবাইকে। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোচ্চার বিশ্বের মানবিক মানুষ, সোচ্চার বাংলাদেশের সর্বস্তরের মানুষও। মার্চ ফর প্যালেস্টাইন সমাবেশ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই আওয়াজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত ছড়িয়ে যাবে। জাতিসংঘকে আমরা বলবো আপনারা এই ব্যাপারে যত সহযোগিতা করেন এবং ফিলিস্তিনিকে বাঁচান। রংপুর টাউন হলের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন সর্বস্তরের মানুষ। কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়। ময়মনসিংহ টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার সহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এছাড়া শহরের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালিত হয়। বান্দরবানে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এছাড়াও মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালিত হয়েছে বরিশাল, বেনাপোল, বগুড়া, কক্সবাজার, কুমিল্লা, যশোর, নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্তে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমিনুল, কারওয়ান বাজারের প্রতিবাদের চিত্রটা কি সেটি আমাদের সামনে তুলে ধরবেন। আমরা জানি যে ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের মানুষের উপর যে নির্মম নির্যাতন চলছে এবং ইতিমধ্যেই আমরা জানি যে ফিলিস্তিনের রাফা এবং গাজাতে যে অমানবিক বর্বরোচিত যে হামলা করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের শান্তিকামী মানুষ প্রতিবাদের ডাক দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি সংস্থা তারা আজকে বয়কট কর্মসূচি ঘোষণা করেছে সারা বিশ্বে এবং তার অংশ হিসেবে বাংলাদেশেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্ম প্রতিষ্ঠান তারা সে বয়কট কর্মসূচির অংশ নিয়েছে এবং একই সঙ্গে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই শান্তিকামী মানুষ তারা তাদের ফিলিস্তিনির মানুষের পক্ষে তারা তাদের প্রতিবাদের ভাষা জানাতে সড়কে নেমেছেন, বিভিন্নভাবে প্রতিবাদ করছেন। আমরা সকাল থেকেই রাজধানীতে সেটি দেখছি। সেরকমই এখনও প্রতিবাদ হচ্ছে, যেমনটি কারওয়ান বাজারের এই সি ভবনের সামনে সেখানে এই প্রতিবাদ হচ্ছে। এখানে
যারা এসেছেন তারা এখানে মানববন্ধন করছেন এবং তারা সেই মানববন্ধনের প্রতিবাদ করেছেন। এখানে তারা পণ্য বর্জনের ডাক দিয়েছেন এবং সেই প্রতিবাদ কর্মসূচি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা এসেছেন তারা এই প্রতিবাদের অংশ নিয়েছেন। তারা বিভিন্নভাবে এই প্রতিবাদে অংশ নিচ্ছেন এবং তারা যে কারণে এখানে এসেছেন আমরা একটু তাদের কাছে আসলে শুনি তাদের আসলে কি মনের কথা, আসলে কি কারণে তারা এই প্রতিবাদটি জানাচ্ছেন তাদের কাছ থেকে একটু শুনি। জি, আমরা এই গ্যাদারিংয়ের মাধ্যমে সারা বিশ্বকে স্পেসিফিক্যালি মুসলিম লিডারদেরকে এই নিউজটা আমরা দিতে চাই যে আপনারা সবাই একত্রিত হন। মুসলিম লিডাররা যদি একত্রিত হয় এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা অবস্থান নেয় তাহলে অবশ্যই এই জেনোসাইড বন্ধ হবে। এখানে নারী, শিশু, বৃদ্ধ যাদের আসলে নিরস্ত্র মানুষকে একদম মানে হত্যা করা হচ্ছে, গুলি করা হচ্ছে, বোম মেরে তাদের সব কিছু শেষ করে দেওয়া হচ্ছে, যেখানে বেসিক্যালি কোনো যুদ্ধ নয়, এটা হচ্ছে যে মানুষ নিধন, সভ্যতা নিধন হচ্ছে। বলা হচ্ছে যুদ্ধ, কিন্তু নিরস্ত্র মানুষকে মারা হচ্ছে। সো আমরা এখান থেকে নিউজটা দিতে চাই যে সমস্ত আসলে এই যে মানবতার বিরুদ্ধে যে কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েল এবং সেখানে গাজাতে মানবতা বিরোধী যে কাজ হচ্ছে এবং পৃথিবীব্যাপী এই জেনোসাইডের বিপক্ষেই যেহেতু যারা মনুষ্য তারা সেটার প্রতিবাদ করবেন তার অংশ হিসেবে আসলে বাংলাদেশের মানুষও সেই বর্বরতা জেনোসাইডের বিরুদ্ধে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন। সারা বিশ্বকে তারা জানাতে চাচ্ছেন যে এই মানবতা বিরোধী কাজ যেন বন্ধ হয় এবং এই মানবতা বিরোধী কাজের জন্য তাদেরকে সেই পানিশড করা হয় এবং সেজন্য তাদেরকে যেন বয়কট করা হয়, সেই দাবিটি তারা করছেন এই বিভিন্নভাবে প্রতিবাদের মধ্য দিয়ে। তো এই ছিল আমার কাছে আজকে গাজার পক্ষে বাংলাদেশের মানুষের যে অবস্থান সেই বিষয়ে বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে তার তথ্য। ধন্যবাদ আমিনুল আপনাকে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের প্রতিবাদের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল ইসলাম। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড পরিদর্শন করেছেন ৬২ বিদেশি বিনিয়োগকারী। সকাল ১০টার দিকে ঢাকা থেকে ১০০ জনের একটি প্রতিনিধি দল কোরিয়ান ইপিজেডে যান। তাদের মধ্যে ৬২ জন বিনিয়োগকারী রয়েছেন। ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে তারা কোরিয়ান ইপিজেড পরিদর্শনে গেলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কর্মকর্তারা জানান, বাংলাদেশে বিনিয়োগে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের সুযোগ সুবিধা, কর্মপরিবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়েছে। বিনিয়োগকারীরা ইপিজেডের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। তারা ইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিনিধি দলটি বর্তমানে মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন। চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড পরিদর্শন শেষে মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধি দল। সেখান থেকে বিষয় বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনির ইসলাম পারভেজ। আমরা সকালবেলা ছিলাম কোরিয়ান কেইপিজেডে, ওখানে যে বিনিয়োগকারীদেরকে নিয়ে আসা হয়েছিল। বর্তমান সরকারের যে একটি প্রচেষ্টা ছিল যে বিনিয়োগকারী যাতে বাংলাদেশে আসেন, এবং সেই প্রেক্ষিতেই চট্টগ্রামে আজকে আমরা দেখেছি যে ৬২ জন বিনিয়োগকারী এখানে এসেছেন। সকালে ওনারা কোরিয়ান ইপিজেড ওনারা পরিদর্শন করেছেন। সেখানে চায়না ছিল, জাপান ছিল, অস্ট্রেলিয়া, অর্থাৎ এই যে ডেলিগেটরা আসলেন। এবং এখন আমরা এসেছি, এটি হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন। এখানে প্রায় ৩০,০০০ একর এখানে জায়গা রয়েছে, তার মধ্যে ১৭,০০০ একরের মধ্যে ডেভেলপ চলছে। তারপর আমরা একটু আমাদের সাথে যে বর্তমান সরকারেরই ডেপুটি প্রেস সেক্রেটারি রয়েছেন, আমরা একটু আবুল কালাম আজাদ মজুমদার, ওনাকে একটু যুক্ত করে নিই। এই যে এতজন ডেলিগেট আসলো, কি মনে করেন আসলে ওনারা কেমন? যে বিনিয়োগকারীরা এখানে এসেছেন মূলত ওনাদেরকে আমাদের বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্রগুলো দেখানো হচ্ছে, আর বিনিয়োগের যে এখানে অনেকগুলো সুযোগ রয়ে গেছে। ওনারা আজকে প্রথমে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে গিয়েছিলেন, সেখানে যে সুন্দর ছিমছাম গোছালো একটা পরিবেশ দেখেছেন। সেখানেও কিন্তু যতগুলো প্লট তৈরি করা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল প্লট, তার সবগুলো কিন্তু এখনো বরাদ্দ হয়নি। বেশ কিছু প্লট বাকি আছে, যেগুলো চাইলে নতুন বিনিয়োগকারীরা যেখানে তাদের কারখানা স্থাপন করতে পারেন। এটা বিনিয়োগকারীদেরকে দেখানো প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। ধন্যবাদ। যে আমরা যুক্ত করে নিয়েছিলাম বর্তমান সরকারের ডেপুটি প্রেস সেক্রেটারিকে। তবে আশা করা যায় যে সামনে যে ৪ দিনের যে সম্মেলনটি রয়েছে সেখানে একটি পজিটিভ সাড়া পাওয়া যাবে। আপাতত মিরসরাইয়ের ইকোনমিক জোন থেকে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।
রাজনৈতিকভাবে বিগত সরকার দিল্লির উপর নির্ভরশীল হওয়ার কারণে তিস্তা চুক্তি কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং নদী গবেষকরা। অবশ্য এখন আন্তর্জাতিক পানি আইন বা কনভেনশনের মাধ্যমে ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এমন পরামর্শ কারো কারো। তিস্তা পাড়ের জীবন জীবিকা, মহাপরিকল্পনা এবং রাজনীতি নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। বাংলাদেশের আন্তর্জাতিক নদী 57টি, এর মধ্যে ভারতের সঙ্গেই 54টি, বাকি 3টি মিয়ানমার থেকে এসেছে। তবে ভারত পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করায় সবচেয়ে বেশি বিপর্যয় দেশের 4র্থ বড় নদী তিস্তা অববাহিকায়। অবশ্য সব সরকারের আমলেই এই তিস্তা নিয়ে হইচই হয়েছে। 2011 সালে পানি চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার কারণে হয়নি। কিন্তু পরবর্তীতে কেন তিস্তা সমস্যার সমাধান হলো না প্রশ্ন ছিল এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের কাছে। তিস্তা নিয়ে আর অগ্রসর হয়নি, এর একটা বড় কারণ হতে পারে যেহেতু বিগত সরকার রাজনৈতিকভাবে দিল্লির উপরে নির্ভরশীলতা ছিল। সে হয়তো ভেবেছে যে না, এটাকে ওইভাবে চীনের সাথে গেলে আমার রাজনৈতিক যে সাপোর্ট সেটা থাকবে না, এই ধরনের চিন্তা ভাবনা ছিল হয়তো। এখন যেটাই হোক না কেন, আমার কথা হচ্ছে যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গত 17 এবং 18 ফেব্রুয়ারি বিএনপি 5 জেলায় 11টি স্থানে 48 ঘন্টার ব্যতিক্রমী কর্মসূচি পালন করে। এই কর্মসূচি কি শুধুই রাজনৈতিক? না, আমরা তো রাজনৈতিক আন্দোলনের কথা বলিনি, এটা আমরা বলছি সামাজিক আন্দোলন। কারণ এটা ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, এটি রংপুরের জনপদের 2 কোটি মানুষের জীবনের সংগ্রামের আন্দোলন। বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টন নিয়ে আলোচনায় আন্তর্জাতিক পানি আইন বা কনভেনশনের বিষয়টি ঘুরে ফিরে আসে। অথচ বাংলাদেশ এমন কোনো কনভেনশনে স্বাক্ষর করেনি, এমনকি ভারতও। তাহলে কিভাবে হবে এর আন্তর্জাতিক সমাধান? হলো বাংলাদেশ স্বাক্ষরকারী হওয়া উচিত। এই জন্য আমি তো ভাটির দেশ, আমি তো ক্ষতিগ্রস্ত। এইটা ভারত যদি স্বাক্ষর হয়তো করবে না বা যদি না করে থাকে, তাহলে আমরা কি করতে, আমরা তখন আমাদের কথাটা আরও একটু জোরালোভাবে বলতে পারবো বিভিন্ন ফোরামে, ওয়ার্ল্ড ব্যাংকে বলেন, বিভিন্ন প্রতিনিধি সংস্থাকে বলেন। তবে অভিন্ন নদীগুলো নিয়ে এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ভারত, চীন, এমনকি নেপাল ও জাপানকেও যুক্ত করা যেতে পারে, এমনটি মনে করেন তারা দুজনই। ধীরে ধীরে মরুভূমি হতে চলা এই উত্তরাঞ্চলকে বাঁচাতে হলে অবশ্যই তিস্তা নদীকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক চাপ অব্যাহত রেখে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে ভারতকে বাধ্য করার কোনো বিকল্প নেই। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, লালমনিরহাট। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, বিরতির পর আরও যা থাকছে। রাজশাহীতে বাস ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত, আহত 10। আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির জামিন নামঞ্জুর। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। রাজধানীর মুগদায় গ্রিন মডেল টাউনে গত রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, ডাকাতিতে আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার এখন কি পরিস্থিতি আমাদের একটু জানাবেন। মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মুগদা এলাকার গ্রিন মডেল টাউনে, যেখানে যে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এবং আমরা যেই বাসাটিতে এই মুহূর্তে রয়েছি একটু দেখাতে চাই আপনাকে। এই বাসাটির দরজা ভেঙে তারপর এই বাসাতে ডাকাতরা প্রবেশ করে এবং গতকালকে রাত 3টা নাগাদ এই ডাকাতির ঘটনা ঘটে এবং এই বাসার যে বাসিন্দা যারা ছিলেন তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরো ফ্লোর জুড়ে রক্তের দাগ। এবং এখানে এসে এই যে বাসাটি রয়েছে এই বাসায় 5টি পরিবার বসবাস করে। এই 5টি পরিবারের 4টি বাসাতে তারা ডাকাতি করেছে এবং বাসায় ঢুকেই প্রথমেই তারা যে কেয়ারটেকার ছিল তাকে বেঁধে ফেলে এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার পরবর্তীতে যে বাসাগুলো রয়েছে সেই বাসাগুলোতে ঢোকে এবং দেখতে পাচ্ছেন পুরো বাসায় রক্তের
ছোপ ছোপ দাগ। এই বাসায় যারা ছিলেন, বাসার বাসিন্দা যারা ছিলেন, তাদেরকে কুপিয়ে জখম করে তাদের যে স্বর্ণালংকার এবং মূল্যবান যেই সামগ্রী এবং যেই টাকা পয়সা সেগুলো নিয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন পুরো ঘর জুড়ে রক্ত আর রক্ত, অর্থাৎ কতটা নির্মমভাবে এবং নৃশংসভাবে তাদেরকে আসলে কোপানো হয়েছে বুঝতে পাচ্ছেন। এবং এই সময় আশপাশের যে বাসা ছিল সেই বাসাগুলোতেও এভাবে ডাকাতি করে। এবং বাসায় সে সময় যে অবস্থান করছিল একজন শিশু, অর্থাৎ তার বাবা মাকেই এভাবে নির্মমভাবে কোপানো হয়েছে। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনি তো বাসায় ছিলেন সে সময়, কী অবস্থা হয়েছিল আসলে, কেন তারা এইভাবে নৃশংসভাবে হামলা করলো? আসলে হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রায় শেষের দিকে, মানে তারা এই সময় বের হয়ে যাবে, তখন উঠেই মানে রক্তাক্ত দেখি আমার বাবাকে প্রায় মানে অবস্থা খারাপ করে ফেলছে মেরে, এবং মাকে মানে চুটু ধরে অনেক মারছে, এবং এক টানে আমার মায়ের চেইনটা ছিঁড়ে ফেলছে এবং আংটিগুলোও নিয়ে গেছে। তারপরে প্রায় আমার বাবার মানিব্যাগে ভালোই টাকা ছিল, ওই কার্ডসহ মানিব্যাগটা নিয়ে গেছে, আরও খুচরা টাকা ছিল 5-6 হাজার টাকা, ওইটা ওয়ার্ড অফ থেকে সরিয়ে নিয়ে গেছে। আমাদের মানে আমার মা বাবাকে প্রায় অনেক, আমার বাবা বেশি জখম হয়েছে, তারা অনেকগুলো কোপ দিছিল এবং প্রায় 23টা শিলের মতো লাগছে। শুনছিলেন এই বাসার আরও যেই ফ্ল্যাটের মালিক যারা রয়েছেন তাদেরকেও এভাবে আসলে কোপানো হয়েছে এবং অনেকেই জখম রয়েছেন। তো এই মুহূর্তে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন এবং তারা চেষ্টা করছেন এই যে এলাকাটি রয়েছে কারা এই ডাকাতির ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে তদন্ত করে বের করার জন্য। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ। শিমু, ধন্যবাদ সাব্বির আপনাকে। রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। রোববার দিবাগত রাতে নাটোর রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় দুর্ঘটনা হয়। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের মিজানুর রহমান, নাসিম ও জুয়েল। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর অন্তত 90 জন নেতাকর্মী ও সমর্থক দুটি বাসে করে শিক্ষা সফরে যাচ্ছিলেন। বাস দুটি বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দেশের খবরের সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বান্দরবানের একটি আদালত। দুপুরে জামিন নামঞ্জুর তাকে কারাগার পাঠানোর নির্দেশ দেন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল ও আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন। এর আগে চট্টগ্রাম কারাগার থেকে তাকে কঠোর নিরাপত্তায় বান্দরবানের আদালতে আনা হয়। নাইখংছড়িতে ডিজিএফআই সদস্য হত্যা মামলা ও হামলার ঘটনায় দুটি মামলার আসামি আতাউল্লাহ জুনুনি 19 মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গোপন বৈঠকের সময় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি সহ 10 জনকে আটক করে র্যাব। গত মার্চ মাসে গাজীপুর সাফারি পার্কের বেস্টানি নেট কেটে 3টি আফ্রিকান রিংটেইল লেমুর চুরি হয়। গত বছরের নভেম্বরে একইভাবে পার্কের পাখিশালার নেট কেটে 2টি ম্যাকাও পাখি চুরি হয়েছিল। এসব চুরির ঘটনায় পার্কে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। গাজীপুরের সাফারি পার্ক থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শিহাব খান। দীর্ঘ ঈদ ছুটি শেষে আগামীকাল থেকে কর্মজীবনে ফিরছে সাধারণ মানুষ। এই কর্মজীবনে ফেরার ঠিক আগের দিন অর্থাৎ ঈদ ছুটি শেষের দিন গাজীপুর সাফারি পার্কে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। এই ভিড় ঠেলে কিন্তু এখন আমরা বেলা 3টার পর কিন্তু সাফারি পার্কের যে আসা দর্শনার্থীরা কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন। আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে ঠিক সাফারি পার্কের কোর্ট সাফারিতে যে বিভিন্ন টুরিস্ট বাস আছে সেই বাসগুলোতে কিন্তু ওঠার জন্য দর্শনার্থীরা কিন্তু অপেক্ষা করছেন। পার্কের যে সার্বিক অবস্থা সেই অবস্থা আপনি আমাদের জানান। ধন্যবাদ। আপনারা জানবেন
আমরা ঈদ উপলক্ষে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা পার্কের বিভিন্ন স্থাপনাগুলো সুন্দরভাবে সাজিয়েছি এবং রাস্তাঘাটগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, বেষ্টনীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল। পার্কের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আছেন তার সাথে কথা বললাম। তিনি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যে পার্কের যে 8টি টুরিস্ট বাস তার এসি মেরামত এবং সড়ক মেরামত এছাড়াও কয়েকটি ইভেন্ট কিন্তু বন্ধ রয়েছে, সেগুলো চালু করা সহ তারা এই বিষয়ে খুব দ্রুততার সাথে ব্যবস্থা নেবেন। দেশে খবর শেষ করবো, তবে তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরো একবার। ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে দেশ জুড়ে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি। চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীদের কোরিয়ান ইপিসের পরিদর্শন। বিগত সরকারের ভারত নির্ভরতায় সমাধান হয়নি তিস্তার, মতামত বিশ্লেষকদের। রাজশাহীতে বাস ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত, আহত 10। এবং আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির জামিন নামঞ্জুর। এ ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।